আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিলে তুমি? জেমি আর মায়া একসাথে খাওয়া শেষ করে উঠতেই হঠাৎ করে মায়ের মুখ থেকে রক্ত পড়তে লাগলো। জেমি আগেই মায়ার এত ভালো ব্যবহার দেখে সন্দেহ করেছিল। খাবারগুলো মুখে দিতে চেয়েও পারছিল না। কেমন যেন ভয় হচ্ছিল। মায়া যখন রান্নাঘরে গিয়েছিল তখন জেমি সুযোগ বুঝে মায়ের সাথে নিজের খাবারের থালাটা পরিবর্তন করে নিয়েছিল। মায়া খেয়ে উঠতেই ওর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। জেমি দেখে ভয় পেয়ে গিয়েছিল। রক্ত দেখে মায়া ঘাবড়ে গেল। জেমি মায়ার অবস্থা দেখে কাঁপা কাঁপা গলায় উপরোক্ত কথাটা বলে উঠল। মায়া রক্তাক্ত হাতের দিকে চেয়ে আছে ভয়ার্ত চোখে। রক্ত পড়ার কথা তো জেমির, তাহলে ওর কেন পড়ছে? ভাবতেই মায়ার মাথাটা ঘুরে উঠল। জেমি নিঃশব্দে মায়ার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই মায়া ঢকঢক করে খেয়ে ফেলল। মায়ের গলা আটকে আসছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। মায়া গলায় হাত দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, আমার এমন কেন লাগছে? এমন তো হওয়ার কথা না। বলতে চেয়েও মায়া থেমে গেল। জেমি নিজের মধ্যে চেপে রাখা রাগ আর ঘৃণায় মায়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলো। মায়ের শরীরটা মুহূর্তে দুর্বল হয়ে আসায় জেমি থাপ্পড় খেয়ে পড়ে যেতে নিতেই জেমি মায়ের হাতটা শক্ত করে ধরে ফেলল। মায়ের চোখগুলো ঝাপসা হয়ে আসছে। নিজের পাতা পাদে নিজেই জড়িয়ে গেছে ও। জেমি মায়ের গাল চেপে ধরে অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি ভেবেছিলে তোকে আমি ক্ষমা করে দিয়েছি? তোর মিষ্টি কথায় আর এই নেকা কান্নায় জেমি গলে গেছে? নো ইয়ার, জেমি এতটাও বোকা না। তুই যে নোংরা একটা মেয়ে সেটা তো জানতাম, কিন্তু তুই এতটা জঘন্য সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। সিহ, এইবার দেখ অন্যকে আঘাত করলে ঠিক কতটা কষ্ট হয়। আমার যদি ক্ষমতা থাকতো না তোকে নিজের হাতে খুন করতাম, কিন্তু কি করব বল, আমি তো আর তোর মতো জঘন্য মানসিকতার মেয়ে না। অনেক সময় মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। জেমি কথাগুলো বলে ছিটকে ফেলে দিল মায়াকে। মায়ার আগে চাহনি নিক্ষেপ করে জেমির দিকে এগিয়ে যেতে দরজার কলিং বেলটা বেজে উঠল। জায়ান সে সকালে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ইরা বেগম রুম বন্দি হয়ে বসে আছে। ইরা বেগমের রুমটা দোতলায় হওয়ায় জেমি আর মায়ার কথার শব্দ তার কানে ঢুকল না। কলিং বেলের শব্দে মায়ের কানে আসতে মায়া থেমে গিয়ে ইচ্ছে করে জোরে কান্না শুরু করলো। জেমি সেদিকে নজর না দিয়ে দরজা খুলতে দরজার অপর পাশে থাকা ব্যক্তিকে দেখে জেমি একটু হাসল। হেসে বলল, আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। জেমিকে দেখে পুলিশগুলো ভিতরে ঢুকতে মায়া ভয় পেয়ে পিছিয়ে গেল। ওর কথা বলার শক্তি নেই। অসহ্য যন্ত্রণা হচ্ছে গলায়। চোখ ঝাপসা হয়ে আসছে। মায়া টেবিলে চেয়ার ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে ও ঢুলে পড়ে যাবে। মায়ের অবস্থা খারাপ দেখে পুলিশ অফিসার অন্যদের চোখ ইশারা দিতেই ওরা মায়াকে ধরে ফেলল। মায়াকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করতে ওরা মায়াকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মায়া জোর খাটিয়ে কিছু বলবে সেই শক্তিটুকু ওর নেই। ওরা সবাই মায়াকে নিয়ে যেতে জেমি ধপ করে চেয়ারে বসে পড়ল। পেটে হাত দিয়ে বলে উঠল, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। তুই তোর মায়ের পরিচয়ে বড় হবি। আজকে আমি তোকে নিয়ে এখান থেকে চলে যাব। মায়া ফিরে আসবেই। ওকে যতই আমি জেলে পাঠাই ও ফিরে আসবে। আর এসেই যদি আবার তোর ক্ষতি করার চেষ্টা করে, না না, আমি তোকে নিয়ে আজকেই চলে যাব এখান থেকে, বলে জেমি কেঁদে উঠল। মায়া কতটা জঘন্য কাজ করতে পারে ভাবতে জেমি বারবার আটকে উঠেছে। হেনা বেগম কিচেনে কাজ করছিলেন আর নাইম হুসাইন ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন। সারাদিনের ব্যস্ততায় আজকে নিউজ পেপারটা পড়া হয়নি। হঠাৎ করে কলিং বেল বাজতে নাইম হুসাইন গলা উঁচিয়ে বলল, দেখো তো এ সময় কে এলো। হেনা বেগম কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলতেই সামনে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন পরে নিজের মেয়েটাকে চোখের সামনে দেখে নিজের ভিতরে অভিমানটাকে আর ধরে রাখতে পারল না। যতই হোক মা কখনো সন্তানকে দূরে সরিয়ে রাখতে পারে না। জেমিকে দেখেই হেনা বেগম জাপটে ধরে পাগলের মতো ওর মুখে চুমু দিতে লাগলো। জেমি ওর মাকে ধরে কান্নায় ভেঙে পড়ল। নাইম হোসেন দূর থেকে সলসল চোখে তাকিয়ে দেখছে। এতদিন পর নিজের মেয়েটাকে দেখে এত জেদি একটা মানুষও চুপ করে গেল। হেনা বেগম জেমিকে ধরে বলতে লাগলো, কেমন আছিস জেমিমা? তোর এই অবস্থা কি করে হয়েছে মা? বলে আবারও জেমিকে ধরে কাঁদতে লাগলো। জেমিও এতদিন পর নিজের মাকে পেয়ে সমস্ত কষ্ট মন উজাড় করে কেঁদে বাসাচ্ছে। হেনা বেগম জেমিকে ধরে ভিতরে নিয়ে আস্তে আস্তে গলা উঁচু করে বলতে লাগলো, দেখো কে এসেছে। আমাদের মেয়েটা কতদিন পর আমাদের কাছে এসেছে। দেখো আমাদের ফুলের টুকরো মেয়েটার অবস্থা কি হয়েছে। নাইম হোসেন সলসল চোখে তাকাতে জেমি বাবা বলে জড়িয়ে ধরল। সন্তানরা যতই অন্যায় করুক,
বাবা মা সারা জীবন তাদের দূরে ঠেলে দিতে পারে না। বাবাদের ভিতরটা যেমন তুলোর মতো নরম, তেমনি বাহিরটা লোহার মতো শক্ত। জেমি এতদিন পর নিজের বাবা মাকে ফেরত পেয়ে সমস্ত কষ্ট এক নিমিষেই ভুলে গেছে। সন্ধ্যা জায়ান বাসায় ফিরতে সদর দরজা খোলা পেল। এই সময় দরজা খোলা দেখে জায়ান কিছুটা অবাক হয়। জায়ান সোজা জেমির রুমে গিয়ে দেখে জেমি রুমে নেই। জেমিকে রুমে না পেয়ে জায়ানের বুকের ভিতরটা ধক করে উঠল। জায়ান মুহূর্তে পাগলের মতো সারা বাড়ি খুঁজতে লাগলো জেমিকে। ইরা বেগমা জায়ান মিলে সারা বাড়ি খুঁজেও জেমিকে কোথাও পেল না। এমনকি মায়াও নেই, দুজন একসাথে গায়েব। জায়ান সারা বাড়ি খুঁজে জেমির রুমে এসে আবারও খুঁজতে লাগলো। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও কোথাও না পেয়ে জায়ান দপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। ও চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মায়ার কথা মনে পড়তে এক অজানা ভয় এসে জায়ানকে গ্রাস করে নিল। মায়া, হ্যাঁ মায়া কোথায়? মায়া জেমির কোনো ক্ষতি করে দেয়নি তো? মায়া, তুই যদি জেমির কোনো ক্ষতি করিস তাহলে তোর অবস্থা কতটা ভয়ঙ্কর হবে তুই ভাবতেও পারছিস না। না, আমাকে চুপ করে বসে থাকলে চলবে না বলে জায়ান তাড়াহুড়ো করে উঠে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ থেমে গেল। হুট করে পিছনে ফিরতে দেখলো বিছানার উপর কিছু একটা রাখা। জায়ান ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যেতেই একটা কালো ডায়েরি দেখতে পেল। কৌতূহলবশত জায়ান ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পেজ খুলতেই কয়েক লাইন চোখে পড়তোর ভিতরটা সবটা এলোমেলো হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, চোখের সামনে প্রিয় মানুষগুলো চেঞ্জ হতে দেখার মতো ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। তার একটু নিচেই লেখা, তোমাকে না চেনার আফসোস আমাকে সারা জীবন সুখী হতে দিবে না। আমার মায়ের লোভ আজ তোমাকে আমার থেকে আলাদা করে দিল। অবশ্য আমার দোষ সবার থেকে বেশি। আমি আর আমার মাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। আমার চোখ থাকতেও আমি অন্ধের মতো সত্য মিথ্যা যাচাই না করে তোমাকে পশুর মতো অত্যাচার করে গেছি। শুধু তুমি না, কোনো মেয়েই আমার মতো কাপুরুষের সাথে থাকতে চাইবে না বলে জায়ান হাউমাউ করে কাঁদতে লাগলো। ইরা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে ছেলের এই অবস্থা দেখে নীরবে চোখে জল ফেলতে ফেলতে রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ আগেই থানা থেকে ফোন করে জায়ানকে বলা হয়েছে জেমির ক্ষতি করতে চাওয়ায় মায়াকে তারা অ্যারেস্ট করেছেন। আর জেমি নিজে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়ে মায়ের শাস্তির আবেদন করেছে। জায়ান এবার খুব ভালো করে বুঝতে পেরেছে জেমি জায়ানকে ছেড়ে কেন চলে গেছে। জায়ান কাঁদছে। হয়তো এতদিন জেমির উপর করা অন্যায়ের শাস্তি আর জায়ান পাচ্ছে। জেমি শাস্তি পেয়েছিল শারীরিক, আর জায়ান পাচ্ছে মানসিক শাস্তি। মানসিক যন্ত্রণার চাইতে বিষাক্ত যন্ত্রণা বোধহয় অন্য কিছুতে হতে পারে না। জায়ান কাঁদতে কাঁদতে পুনরায় বলল, তোমাকে ভালোবেসে শুধুমাত্র নিজের কাছে রাখার ভুল চেষ্টাগুলোও আজ তোমাকে আমার থেকে দূরে করে দিল। অতিরিক্ত ভালোবাসা বিষাদময়, আমি বুঝতে পারিনি। সন্ধ্যা পেরিয়ে রাতে অন্ধকার ছেয়ে গেছে, আলোয় ভরা পৃথিবী। হেনা বেগমের কোলে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে জেমি। পৃথিবীতে একমাত্র মায়ের কোলে সব থেকে নিরাপদ স্থান, যেখানে কোনো কষ্ট থাকে না, কোনো হতাশা থাকে না, থাকে না কোনো যন্ত্রণা, থাকে শুধু বুক ভর্তি ভালোবাসা। জেমির কাছে এই মুহূর্তে ওর মায়ের কোলটাকে পৃথিবীর সবচাইতে সুখকর স্থান মনে হচ্ছে। হেনা বেগম অশ্রুসিক্ত চোখে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়ে কষ্টটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। মেয়েটা যে ভালোবেসে বিয়ে করে ঘর ছেড়ে সুখে থাকতে পারেনি, সেটা যে আমি ওর মায়ের কাছে না বললে ওর মা ঠিকই বুঝতে পারে। মেয়ের মনের অবক্ত কথাগুলো মায়েরা না বললেও বোঝা যায়। এখানে হয়তো মা আর বাকি সবার মধ্যে তফাৎ রয়েছে। অনেকক্ষণ পর মা আর মেয়ের মাঝে নীরবতার রেশ কাটাতে হেনা বেগম বলে উঠল, এখন তুই বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস, নিজের জন্য ভালোটাই বেছে নিতে শিখে নিয়েছিস। আমরা আশরাফুল মাখলুকাত, যার অর্থ সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে বসবাসরত কোনো মানুষেরই ভুলের উঠতে নয়। কেউ জেনে বুঝে ভুল করে, আবার কেউ নিজের অজান্তেই ভুল করে বসে। আর ক্ষমা হচ্ছে মহৎ গুণ। যে মানুষ ভুল করে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তার ভুল শুধরানোর জন্য তাকে প্রথম ও শেষবারের মতো একটা সুযোগ দেওয়া উচিত। আমি জানি না তোরা জায়ান বাবার মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে আজ তোদের সম্পর্ক বিচ্ছেদের পথে। শুধু মা হিসাবে একটা উপদেশ দিব, জায়ান যদি কোনো ভুল করে থাকে আর ও যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে আমি বলবো জায়ানকে ক্ষমা করে প্রথম ও শেষবারের মতো একটা সুযোগ দিয়ে সমস্ত মান অভিমান মিটিয়ে নে। এতেই শান্তি বজায় থাকবে। মা হিসাবে এইটুকু বলা উচিত ছিল আমার, আমি বললাম। বাকিটা তোর মতামতের উপর নির্ভর করছে।
তোর যেটা সঠিক বলে মনে হয় সেটাই করবি। আমি আর তোর বাবা সবসময় তোর পাশে আছি। জেমি ওর মায়ের কথাগুলো চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনছিল। হেনা বেগমের কথা শেষ হতেই একটা দীর্ঘশ্বাস রুম ত্যাগ করলেন। এই মুহূর্তে মেয়েটাকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। হেনা বেগম চলে যেতেই হেনা বেগমের কথাগুলো জেমি ভাবতে লাগলো। কিছুক্ষণ নিজের মন নিজেই কথাগুলো বিড়বিড় করে জায়ানের কত অত্যাচারগুলো দৃশ্যগুলো মনে করার চেষ্টা করলো। দৃশ্যগুলো মনে করে জেমি বিছানার চাদর খামচে ধরল শক্ত করে। তারপর নিজে নিজেই কঠিন স্বরে বলে উঠল, আমি জানি মা, জায়ান ভুল করেছে, কিন্তু এমন একটা ভুল যে ভুলের ক্ষত আমার শরীরে আমি বয়ে বেড়াচ্ছি। আমি ক্ষতগুলো হয়তো কয়েক মাস কয়েক বছর পর মিশে যাবে, কিন্তু আমার মনের ক্ষতটা, সেটা কি করে আমি মুছব? আমার হৃদয়ে প্রত্যেকটা মুহূর্তে রক্তক্ষরণ হচ্ছে মা। আমি চাইলেও এই রক্তক্ষরণ বন্ধ করতে পারবো না। জায়ানকে যদি আমি ক্ষমা করে দেই, তাহলেও নিজের ভুল কোনোদিনও বুঝতে পারবে না। কিছু কিছু সময় শাস্তি না দিয়ে সবটা উপরালার আর পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া উচিত। আমি যদি তাকে শাস্তি দেই, তাহলে আমিও তার সমান অপরাধে অপরাধী হয়ে গেলাম। তাই আমি জায়ানকে শাস্তি দিতে চাই না, আবার ফিরেও যেতে চাই না। নিঃশব্দে সবটা ছেড়ে এসে জায়ানকে বুঝিয়ে দিতে চাই থাকতে মূল্য দিতে হয়। হারিয়ে গেলে আফসোস করে লাভ হয় না। তুমি জানো না মা, জায়ানের ভালোবাসা বিষাক্ত, বিষাদময়, ভয়ঙ্কর। যে ভালোবাসা সহ্য করার মতো শক্তি আমার নেই। কথাগুলো বলে জেমি দীর্ঘশ্বাস ছাড়ল। জেমি চলে যাওয়ার 2 দিন কেটে গেছে আজ। জাহানের অবস্থা পাগল পাগল প্রায়। ইরা বেগম নিজের করা অপরাধের ফল ভুগছে। ছেলের সামনে দাঁড়ানোর মতো মুখ তার নেই। ছেলের এই অবস্থা চোখের সামনে সহ্য করতে পারছেন না। নিস্তব্ধ সন্ধ্যায় জায়ান নিজের রুমের বেলকুনিতে বসে গিটারে টুংটাং করছে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। গিটারের পাশে জেমি ডায়েরিটা। জায়ানের সব কিছু বিষাক্ত লাগছে। জেমিকে ফিরিয়ে আনার সাধ্য ওর নেই। কোন মুখে গিয়ে দাঁড়াবে জেমির সামনে? জায়ানের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মুখটা খানিকটা শুকিয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে হাতের উপর কতটা ক্ষত করেছে। জায়ানের ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। জায়ানের কষ্টটা জায়ান কাউকে বোঝাতে পারছে না। ভাঙা গলায় গিটার বাজিয়ে শুরু করলো জায়ান। মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো। স্বার্থ কি আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যা। মন ছাড়া কি যাই রে বাসা। তুই ছাড়া কি আছে আর এ জীবনে। কি অকারণ এত করির চালাতন। ভালো লাগে না এই দোটানা উচাটান সারাক্ষণ। এটুকু গেয়ে আর গাইতে পারল না। গলা আটকে আসছে ওর। জায়ান গিটারটা বুকের মধ্যে জড়িয়ে কেঁদে উঠল। হঠাৎ করে জায়ানের কাঁধে কেউ হাত রাখতেই জায়ান হকচকিয়ে পিছনে না ফিরে বলল, জেমি, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি বলে পিছনে ফিরতেই জায়ানের মুখটা চুপসে গেল। বিষণ্ণ ভরা মন নিয়ে বলল, ও তুই? ইবা জায়ানের পাশে বসতে বসতে বলল, ভাই, তুই মায়ের কথা বিশ্বাস করে জেমির উপর যে অন্যায়টা করেছিস, সে অন্যায়ের ক্ষমা হয় না। আর মাকে এখন আমার মা বলতেও ঘৃণা লাগে। আমিও তার একটা মেয়ে, আমিও অন্য কারোর বাড়ির বউ। আজ যদি আমার স্বামী আর শাশুড়ি আমার সাথে এই ব্যবহার করতো, তোরা কি করতি? আমার তো তোর উপরও ঘৃণা হচ্ছে। এতটা নিচে নেমে গেলে কি করে? একটা মেয়েকে এভাবে নির্যাতন করলি, তাও সেই মেয়েটাকে যাকে তুই ভালোবেসে বিয়ে করেছিস, যে মেয়েটা তোর জন্য পরিবার ছেড়ে এসেছিল, যে মেয়েটা তোর সন্তানের মা হতে যাচ্ছে। কথাটা শুনে জায়ানের চোখ মুখের অবস্থা মুহূর্তে পাল্টে গেল। ওর মাথায় যেন বাজ পড়ল। জায়ান এক লাফে দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, কি বলছিস তুই? যে মেয়ে মা হতে যাচ্ছে মানে? জায়ানের কথা শুনে ইবে একটা রিপোর্ট জায়ানের হাতে দিয়ে বলল, এটা দেখ, এখানে স্পষ্ট লেখা আছে যে মেয়ে মা হতে চলেছে। এই রিপোর্টটা আমি তোর পাশের রুমের টেবিলের উপর পেয়েছি। জায়ান রিপোর্টটার দিকে এক নজর তাকিয়ে আছে। ওর চোখ থেকে পানি টপ টপ করে রিপোর্টের উপর পড়ছে। জায়ান এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না। নিজেকে অসহায় লাগছে ওর অনেক। ইবাজ হঠাৎ করে এখানে এসেছিল, আর এসে ইরা বেগমের মুখে সবটা শুনে ইরার রাগে শরীর জ্বলে যাচ্ছে। জায়ানের মনের অবস্থা বুঝতে পেরে ইবা জায়ানের কাঁধে হাত দিতে জায়ান ইবাকে জাপটে ধরে মেয়েদের মতো শব্দ করে কেঁদে উঠল। জেমি নিজের রুমে কতগুলো কাগজপত্র নিয়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জেমির সামনে হেনা বেগম দাঁড়িয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও জেমির এসব কাণ্ড বুঝতে না পেরে বলল, এসব দিয়ে কী করবি? জেমি কাগজগুলো দেখতে দেখতে জবাব দিল, মা,
আমি আমার স্বপ্নটাকে অর্ধেক পথে ভেঙে দিয়ে ছুটে গিয়েছিলাম ভালোবাসার পিছনে। তাই এখন আমি নিজের স্বপ্নটাকে পূরণ করব মা। নিজের জীবনটাকে আবার প্রথম থেকে শুরু করব। ভেঙে গেলে চলবে না, আমাকে উঠে দাঁড়াতে হবে। মানুষ স্বপ্ন ভাঙতে পারে, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, থেমে গেলে চলবে না। আমার ভিতরে এখন ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। আমি ওকে আমার পরিচয়ে বড় করব। ওকে এমনভাবে শক্ত করব যেন আমার মতো পরিস্থিতি ওর জীবনে না আসে। আমার মতো যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, সেসব মেয়েদের শক্তি হব আমি। আমাকে দেখে ওরা শিখবে। আমি চাই আমার শক্ত হয়ে জীবনে অনেক দূর যাবে। রাস্তায় থাকা বিদ্যুৎ জান্নাতগুলোকে দুহাতে কুড়িয়ে আনবে। এটাই হবে আমার জীবন যুদ্ধ। আমাদের বাচ্চাটা থেকে বাবা ডাকার অধিকার কেড়ে নিও না জেমি। আমাকেও বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করো না। আমার সাথে একবার ফিরে চলো। আমাকে লাস্টবার একটা সুযোগ দাও। আমি একটাও ভুল করব না, প্রমিস। আমার অনাগত সন্তানের প্রমিস। জেমির রুমে জেমির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জায়ান। ওর চোখ পানিতে ভরপুর। জেমি শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। জায়ানের কথা শেষ হতে জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আমি তোমাকে একবারও বলিনি তুমি তোমার সন্তানকে কাছে পাবে না, তোমাকে বাবা ডাকতে পারবে না। আমি জানি এই সন্তানের প্রতি আমার যতটুকু অধিকার আছে, তোমারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। কিন্তু আমি তোমার কাছে ফিরে যাব না। আর না তো তোমার উপর আমার কোনো অভিযোগ রয়েছে। আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা। তুমি যখন ইচ্ছে তোমার সন্তানের খোঁজ নিতে আসতেই পারো। কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেও ভাববে না। বলে জেমি বেরিয়ে গেল। জায়ান নিঃশব্দে চোখের পানি ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেলকনিতে এসে জেমির ডায়েরিটা হাতে নিয়ে বসে পড়ল জায়ান। সেদিন ডায়েরির প্রথম পাতাটা পড়ার পর আর পড়ার সাহস হয়নি। আজকে কেন যেন ডায়েরিটা পড়তে খুব ইচ্ছে করছে। জায়ান ডায়েরিটা খুলে কয়েকটা পাতা উল্টে দেখতেই কিছু লেখা চোখে পড়ল। ভালোবেসে গজ ছেড়ে শুধুমাত্র তাকে বিশ্বাস করে এই বাড়িটাই এসেছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার পাশে থাকবে। এটাও ভেবেছিলাম নিজের মাকে ছেড়ে এসেছি ঠিকই, এখানে দ্বিতীয় মা পাবো। কিন্তু কে জানতো আমার ভালোবাসার মানুষটাই আমাকে নির্মমভাবে অত্যাচার করবে। কে জানতো যাকে মা বলে সম্বোধন করলাম সে মা নামক নারী আমার সংসারটা ভেঙে দিবে। জানো জায়ান, আমি না অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে পা রেখেছিলাম। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে যেদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে সেদিন অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবনের দিকে পা রাখে। কিন্তু তুমি আমার স্বপ্নগুলো দিন দিন ভেঙে দিচ্ছ। আজকে তুমি যখন এসে মায়ের কথায় আমার হাতটা চেপে ধরলে, তখন একবারও খেয়াল করনি যে তোমার মায়ের হাত পড়েনি, পুড়েছে আমার হাত। এই বিষাদময় যন্ত্রণায় আমি পুড়ে ছাই হয়ে গিয়েছি। দোষ না করেও দোষী হয়ে শাস্তি পাওয়ার মতো বিষাক্ততা হয়তো আর কিছুতেই নেই। আর একটু কোনায় লেখা, সে আমার হয়েও আমার হয়ে থাকলো না। সে আমার কাছে থেকেও আমাকে ভালোবাসলো না। ভালোবাসা পাওয়ার এক টুকরো লোভ আমাকে আজীবন দুঃখী করিয়ে রাখবে। লেখাগুলো পড়তে জায়ানের চোখ থেকে পানি টপ টপ করে ডায়েরির উপর পড়ছে। নিশ্চিপ হয়ে ছেড়ে যাওয়া থেকে বড় শাস্তি আর হতে পারে না। তুমি আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে আমি কতটা নিজ মানসিকতার। জায়ান কথাটা বলে কলম নিয়ে ডায়েরির একটা পাতায় লিখল, তোমাকে পেয়েও ধরে রাখতে না পারার কষ্ট আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে, থেমে যাবে বেলা শেষে। ফুরিয়ে গিয়েও হয়তো বাঁচব অপরাধী বেশে। তোমাকে পেয়ে গেলে বোধ হয় না পাওয়ার যন্ত্রণার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যেতাম। জায়ান ডায়েরিটা বুকে জড়িয়ে কেঁদে উঠল। শারীরিক শাস্তির চেয়ে মানসিক শাস্তির কষ্টটার বিশালতা এক সমুদ্র সমান। জেমি শারীরিক শাস্তি সহ্য করেছে, আর জায়ান সহ্য করছে মানসিক শাস্তি। দুজনের যন্ত্রণা কোনো একদিক থেকে সমান। আজ 7 দিন জেমি আর জায়ান আলাদা। জেমি নিজের মতো প্রত্যেকটা সময় ব্যস্ত থাকার চেষ্টা করে। জায়ান ভিতরে ভিতরে গুমড়ে মরছে প্রতিনিয়ত। এই অপরাধ বোধ প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। জায়ান কাল সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত এসে থেমেছে। সেদিনের পর ইরা বেগমও চুপ হয়ে গিয়েছে। হয়তো ভিতরে ভিতরে সেও অপরাধ বোধে মরছে। জায়ান সকালে উঠেই বেরিয়ে গেল। জেমির বাড়ির পাশে পার্কের মাঠে এক কোনায় বসে আছে জেমি। কিছু একটা ভাবছে। জায়ান কাল রাতে শেষবারের মতো একবার দেখা করতে চেয়েছে। জায়ানকে পার্কের ভিতরে ঢুকতে দেখেই জেমি নিজের চোখের জল মুছে নিল। জায়ান এসে নিঃশব্দে জেমির পাশে বসে পড়ল। দুজনের দৃষ্টি সামনের দিকে।
দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে, কিন্তু তাদের মাঝে দূরত্ব রয়েছে বিশাল। একজনের মাঝে অভিমানের শক্ত দেওয়াল, আরেকজনের মাঝে রয়েছে অপরাধবোধ। দুজনের মাঝেই চলছে নীরবতা। নীরবতা কাটিয়ে জেমি বলল, কেন ডেকেছ? জায়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে করো শেষবারের মতো দেখা করতে। জেমি একটু অবাক হলো জায়ানের কথায়। শেষবার বলতে ও কী বোঝাতে চাইছে? জেমি ব্রুজুগল কুসকে প্রশ্ন করল, শেষবার মানে? জায়ান একটু বাঁকা হেসে শান্ত কণ্ঠে উত্তর দিল, আজকের পরিস্থিতিতে এসে বুঝতে পারছি, মানুষ হয়তো মারা যাওয়ার জন্য না, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য সুইসাইড করে। আমি প্রতিটি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। তোমাকে হারানোর যন্ত্রণা, নিজের করা অপরাধের যন্ত্রণা, মায়ের করা বিশ্বাসঘাতকতা আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। হয়তো কোনো একদিন এভাবেই নিঃশেষ হয়ে যাব দুনিয়া থেকে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, আমাদের সন্তান যখন বড় হবে, যখন জানবে ওর বাবা কতটা খারাপ, কতটা নিজ মানসিকতার, কতটা জঘন্যভাবে ওর মাকে অত্যাচার করেছে, তখন ওর সামনে আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো বলো? কোন মুখে গিয়ে নিজেকে বাবা বলে দাবি করব? ও কি আমাকে পারবে বাবা বলে ডাকতে? জায়ানের কথাগুলো শুনে জেমি সলসল চোখে জায়ানের দিকে তাকালো। জায়ানের চোখেও পানি টলমল করছে। জায়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে উঠল, আমি আমার কালো ছায়া তোমাদের উপর পড়তে দিব না, তাই অনেক ভেবেই সিদ্ধান্তে এসে থেমেছি। জেমি শান্ত কণ্ঠে বলল, কী সিদ্ধান্ত? কান্নাগুলো জায়ানের গলায় বিঁধে আছে। জায়ান শান্ত হয়ে নিজেকে সামলে উত্তর দিল, আমি কানাডা চলে যাব। কথাটা শুনতে জেমি বিস্ফোরিত চোখে জায়ানের দিকে তাকালো। জেমি আজ নির্সুপ, ওর কথা বলার শক্তি নেই। জেমি হুট করে দাঁড়িয়ে বলে উঠল, যখন সিদ্ধান্ত নিয়েছো তখন আর আমার কিছু বলার নেই। আমি আমার জীবন গুছিয়ে নিব। আমি যথেষ্ট শিক্ষিত আছি। জেমির শক্ত কণ্ঠে কথাগুলো শুনে জায়ানের বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। জায়ান সলসল চোখে জেমির দিকে তাকিয়ে আছে। জেমিও শক্ত চোখে নিচে তাকিয়ে আছে। আর কিছু বলার আছে? জেমির শক্ত কণ্ঠে প্রশ্নটা শুনে জায়ান জোরে হাহা করে হেসে দিল। জায়ানকে এমনভাবে হাসতে দেখে জেমির চোখের কোণে পানি জমে আছে। জায়ানের এই হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটা জেমি ঠিকই বুঝতে পারছে। ভালোবাসার মানুষটার কষ্ট বুঝতে দেরি হলো না ওর। জায়ান হাসতে হাসতে হঠাৎ করে শান্ত হয়ে গেল। তারপর অসহায় কণ্ঠে বলে উঠল, একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে প্লিজ? আমার নিজেকে খুব অসহায় লাগছে, প্লিজ একটাবার জড়িয়ে ধরতে দিবে? জায়ানের অসহায় কণ্ঠ কথাটা শুনে জেমির চোখের পানি গড়িয়ে পড়ল। জেমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জায়ান আর অপেক্ষা না করে জেমিকে চাপটে জড়িয়ে ধরল। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জায়ানের চোখের পানিতে ভিজে যাচ্ছে জেমির কাঁধ। আজ জেমিরও নিজেকে অসহায় লাগছে। একদিকে আত্মসম্মান, আরেকদিকে ভালোবাসা। কোন দিকটা বেছে নেবে? জেমি বড্ড দোটানায় পড়ে গেছে। জেমি হঠাৎ করে জায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। জায়ান শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। জেমি যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, একবার ক্ষমা করে দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? 1 মাস পর শাশুড়িকে বৃদ্ধাশ্রমের এক কোনায় অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে জেমি অবাকের শেষ সীমানায়। জেমিদের বৃদ্ধাশ্রমে জেমি প্রতি সপ্তাহে একবার এসে ঘুরে যায়। সময় সময়ের গতিতে চলে যায়, থেমে থাকে না কারোর জন্য। সেদিনের পর জায়ান আর জেমি আলাদা হয়েছে আজ 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে জেমি জায়ানের কোনো খোঁজ পায়নি। ইরা বেগমও কোনো খোঁজ পায়নি। অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। অনেক খুঁজে জানা গেছে জায়ান কানাডা চলে গেছে। জেমি সেদিন পার্ক থেকে কিছু না বলে চলে গিয়ে 2 দিন অনেক ভেবে জায়ানকে একটাবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরদিন জায়ানকে খুঁজতে গিয়ে জায়ানের কোনো খোঁজ না পেয়ে বুঝেছিল ওর সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে। জেমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে, শুধুমাত্র বাচ্চাটার দিকে মুখে চেয়ে। আজ সকালে বৃদ্ধাশ্রমে আসতে ইরা বেগমের দিকে চোখ গেল জেমির। ইরা বেগমকে এই অবস্থায় দেখে জেমি সব অভিমান রাগ দূরে ঠেলে দৌড়ে গিয়ে ইরা বেগমের সামনে বসে পড়ল। জেমি অবাক চোখে তাকিয়ে আছে ইরা বেগমের দিকে। জেমিকে দেখে ইরা বেগম কাপড়ের আঁচলে নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লেন। জেমি জোর গলায় বলল, মা, আপনি এখানে কেন? আপনার এই অবস্থা কেন মা? ইরা বেগম নিশ্চুপ হয়ে জেমি থেকে মুখ ঘুরিয়ে নিল। জেমি জোর করে ইরা বেগমকে ওর দিকে ঘুরিয়ে নিতে নিতে বলল, এমন কেন করছেন আপনি মা? আপনি কথা বলুন। আপনি এখানে কি করে এলেন? আপনার শরীরের এই অবস্থা কেন? ইরা বেগমের চোখ থেকে পানি পড়ছে।
জেমি ওনার এই অবস্থার কারণ খুঁজে পাচ্ছে না। এতদিন পর ওনাকে এই অবস্থা দেখবে জেমি ভাবতেও পারেনি। ইরা বেগমকে চুপ করে থাকতে দেখে জেমি কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই পাশ থেকে বলে উঠল, জেমিমা, তুমি কি ওনাকে চেনো? জেমি মুখ ঘুরিয়ে দেখলো রাহেলা দাঁড়িয়ে আছে। রাহেলা এই বৃদ্ধাশ্রমেই থাকে, সবাইকে দেখাশোনার দায়িত্ব তার। জেমি সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ খালাম্মা, আমি ওনাকে চিনি। উনি আমার শাশুড়ি মা। উনি এখানে এলেন কি করে? ওনার এই অবস্থা হলো কি করে? রাহেলা জেমির কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে। রাহেলার সাথে সাথে অবাক স্বরে বলে উঠল, উনি তোমার শাশুড়ি? কিন্তু আমি তো তাকে রাস্তায় পেয়েছি। 1 মাস আগে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝে পড়েছিল। আমি দেখতে পেয়ে চিকিৎসা করিয়ে এখানে নিয়ে এসেছিলাম। অনেকবার বাড়ির নাম, কোথায় থাকেন, এসব কিছু জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো কোনো কথাই বলেন না। শুধু বলেছেন তার পাপের শাস্তি সে ভোগ করছে। রাহেলার কথা শুনে জেমি ধপ করে বসে পড়ল। তারপর ইরা বেগমকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, প্লিজ একটাবার কথা বলুন মা, আপনার এই অবস্থা কেন? জায়ান কোথায় মা? ইভা কোথায়? আর আপনি বাড়ি ছেড়ে এখানে কেন? বলুন প্লিজ। জেমি একাধারে এসব প্রশ্ন করে যাচ্ছেন ইরা বেগমকে। জেমির প্রশ্নে একসময় ইরা বেগম হু হু করে কেঁদে উঠলেন। তারপর আসমকায় জেমির হাত দুটো আঁকড়ে ধরে বলতে লাগলো, পাপের শাস্তি, লোভের শাস্তি, তোমার সাথে করা অন্যায়ের শাস্তি, নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি, আমি নিজে হাতে একটা সংসার ভাঙার শাস্তি পাচ্ছি বলে আবারও কাঁদতে লাগলেন। জেমি ঠিক বুঝতে পারছে না নিজের করা ভুলের জন্য ইরা বেগম কতটা অনুতপ্ত। জেমি ইরা বেগমকে শান্ত করার জন্য বলে উঠল, আমি জানি মা, আপনি ভুল করেছেন। আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি সবটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছিলাম। আপনি কাঁদবেন না। আপনি তো আমার মায়ের মতোই। সন্তানেরা অন্যায় করলে যেমন বাবা মা রাগ করে থাকতে পারে না, ক্ষমা করে দেয়, তেমনি বাবা মা অন্যায় করলেও সন্তানেরা রাগ করে থাকতে পারে না। আপনি একটু শান্ত হন মা। ইরা বেগম মাথা নিচু করে কাঁদছে। জেমিরও চোখের পানি বাদ মানছে না। ইরা বেগম ভুল করেছে, হয়তো কোনো দিক দিয়ে সন্তানের ভালোর জন্যই করেছিলেন, বুঝতে পারেননি এটা খারাপ হয়ে যাবে। মা এবার বলুন, জায়ান কোথায় মা? ইভা কোথায়? আপনি এখানে কি করে আসলেন? আপনার এই অবস্থা কেন? সবটা খুলে বলুন মা, প্লিজ। ইরা বেগম কিছুক্ষণ চুপ থেকে অসহায় কণ্ঠে বলতে লাগলো, লোভের শাস্তি। জায়ান কানাডা চলে গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার মুখ আরও দেখতে চায় না। ইভা ও স্বামীর সাথে বিদেশে চলে গেছে। মায়ের বাবা মা মায়াকে জেলে দেওয়ার খবর শুনে বাংলাদেশে এসে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার তো আর নিজের বাড়ি নেই। আমি কোথায় গিয়ে থাকতাম? রাস্তায় রাস্তায় দিশেহারা হয়ে ঘুরছিলাম আর নিজের কর্মফল ভোগ করছিলাম বলে আবারও কেঁদে উঠল। জেমি শান্ত হয়ে বসে আছে। সেদিন জেমি উপরালার কাছে সবটা ছেড়ে দিয়েছিল বলেই হয়তো উপরালা ইরা বেগমের কর্মের শাস্তি এভাবে দিল। জেমি কিছুক্ষণ চুপ থেকে বলল, আজকে থেকে আপনাকে আর এখানে থাকা লাগবে না। আপনি আমার সাথে আমার বাড়ি থাকবেন। আমি আর আপনি মিলে আপনার ছেলেকে ঠিক খুঁজে বের করব মা। জেমির কথা শুনে ইরা বেগম অশ্রুসিক্ত চোখে জেমির দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিবে মা? আমি যে এখন মরেও শান্তি পাবো না। আমার সময় যে ফুরিয়ে এসেছে মা। এই শেষ সময়ে এসে আমাকে ক্ষমা করা যায় না মা? ইরা বেগমের কথা শুনে জেমির বুকটা ধক করে উঠল। জেমি একটু শক্ত কণ্ঠে বলল, মা, আপনার বা আপনার ছেলের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি জায়ানকে ওর ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও অভিমান করে দেশ ছেড়েই চলে যাবে। আমরা সবাই ভুল করি। ভুল করে যে মানুষ অনুতপ্ত হয়, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, এতে সে ক্ষমা পেয়ে যায়। চলুন আমার সাথে মা। বলে জেমি উঠতে নিলে ইরা বেগম জেমির হাতটা টেনে শান্ত কণ্ঠে বলল, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আমার হাতে আর 2 মাস সময় আছে মাত্র। আমাকে একটা আফসোস নিয়ে পৃথিবী ত্যাগ করতে হবে। মৃত্যুর সময় নিজের ছেলেটাকে কাছ থেকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। ইরা বেগমের কথা শুনে জেমির মাথায় যেন বাজ পড়ল। জেমি নিজেকে কানকে বিশ্বাস করাতে পারছে না। বিস্ফোরিত চোখে ইরা বেগমের দিকে তাকাতে ইরা বেগম অশ্রুসিক্ত চোখে মুখে হাসির রেখা টানার চেষ্টা করল। জেমির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তোমাকে ফিরে পাওয়ার এক বিন্দু আশা আমাকে আজও বেঁচে থাকার শক্তি যোগায়। দূরত্ব হলে নাকি ভালোবাসা বাড়ে। কই, আমি তো দেখিনি। আমি তো দেখি দূরত্ব বাড়লে ভালোবাসা কমে, মান অভিমান বাড়ে, অভিযোগের আড়ালে চাপা পড়ে যায় ভালোবাসা। আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলে উঠল জায়ান। ওর ভিতরে বড্ড অভিমান জমে আছে। নিজের প্রতি নিজের হাজারটা অভিযোগ রয়েছে। শুধুমাত্র একটা ভুলে পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছে জায়ান।
জায়ান দাঁড়িয়ে এসব ভাবছিল। হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠতে ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, জায়ান আন্টিকে পেয়ে গেছে। নিজের মাকে এতদিন পর খুঁজে পেয়েছে, কথাটা শুনতে জায়ানের মুখে হাসি ফুটল। জায়ান খুশি হয়ে বলল, কোথায় পেয়েছিস মাকে? কোথায় আছে মা? কেমন আছে? ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমাদের মাঝে দূরত্ব। তুমি কেমন আছো জায়ান? খুব জানতে ইচ্ছে করে। আমার উপর অনেক অভিমান জমেছে, তাই না? কিন্তু আমি কি করব বলো? তুমি অন্যায় করেছো, আর অন্যায়ের শাস্তি তোমার প্রাপ্য ছিল। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি আমার কাছ থেকে এতটা দূরে চলে যাবে। তুমি কি কখনো ফিরবে না জায়ান? আমি চাই শুধু এক টুকরো সুখের খোঁজ। মান অভিমান বিচ্ছেদের আড়ালে পাই না তোমায় খুঁজে চারিকুলে। কিসের পানে সরছি আমি, মরেছি কি আর সবটা ক্ষণিকের জীবনে। রাতের আকাশের দিকে তাকিয়ে আপন মনে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল জেমি। হঠাৎ করে ফোনের শব্দে ধ্যান ভাঙে ওর। পরিচিত নাম্বার দেখে জেমি ফোনটা রিসিভ করে বলল, কোনো খোঁজ পেলি? ওপাশ থেকে ছেলেটা একটু চুপ থেকে বলল, জায়ান কান্নাটা চলে যায়নি, ও এখনও বাংলাদেশে আছে। কথাটা শুনতে জেমি চমকে উঠল। জায়ান কানাডা যায়নি তাহলে মিথ্যে কেন বলল? হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইরা বেগম। জেমি করিডোরে বসে কাঁদছে। জেমির মা জেমির পাশে বসে জেমিকে সান্ত্বনা দিচ্ছে। 2 দিন ধরে ইরা বেগমের শরীরটা ভালো ছিল না। আজ অনেক বেশি খারাপ হওয়াতে হসপিটালে নিয়ে আসে। জেমি কান্না করতে করতে ওর মাকে বলল, ওনার ভুলের শাস্তি এতটাও নির্মম না হলেও পারত, তাই না মা? বলে আবার হু হু করে কেঁদে উঠল। জেমির মা জেমিকে কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছে না, তাই মেয়েকে আলতো হাতে বুকে টেনে নিল। জায়ান, তুমি কোথায়? তোমার মা মৃত্যু সজ্জায়। তোমাকে শেষবারের মতো একটাবার দেখার জন্য চাতক পাখির মতো চটপট করছে। জেমি কাঁদছে আর মনে মনে কথাগুলো ভাবছে। জেমির মা জেমির মাথায় হাত বুলাতে লাগলো। ইরা বেগমের বাড়ির লোক কে আছেন এখানে? নার্সের হাঁক শুনে জেমি আর ওর মা দুজনেই হকচকিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। জেমি দ্রুত গতিতে নার্সের সামনে গিয়ে বলল, মা, মানে ভিতরে যিনি আছেন তিনি কেমন আছেন এখন? নার্সের শক্ত কণ্ঠে বলল, আপনাদের ডাক্তার ভিতরে ডাকছে, আসুন। জেমি আর ওর মা দুজনের দিকে তাকিয়ে ভিতরে ঢুকতেই ডাক্তার ওদের সামনে এগিয়ে এসে বলল, ওনার হাতে আর বেশি সময় নেই। ওনার ছেলে মানে আপনার স্বামী কোথায়? জেমি কাছুমাছু হয়ে জবাব দিল, উনি দেশের বাহিরে আছেন এই মুহূর্তে। ডাক্তার একটু শান্ত কণ্ঠে বলল, পারলে আপনার স্বামীকে একটু আসতে বলুন, উনি ওনার ছেলেকে দেখার জন্য ছটপট করছেন। বলে ডাক্তার বেরিয়ে গেল। জেমির নিজেকে অসহায় লাগছে। জায়ান কোথায় আছে, কি করে খুঁজে পাবে জায়ানকে? জায়ান কেন লুকিয়ে আছে? হসপিটালের গেট দিয়ে পাগলের মতো একটা ছেলে দৌড়ে ভিতরে ঢুকে এলো। জেমি ইরা বেগমের পাশে বসেছিল। হঠাৎ করে ইরা বেগম কাশতে শুরু করলো। জেমি ওনাকে দৌড়তে দেখতে পেলেও ওনার মুখ দিয়ে রক্ত পড়ছে। জেমি ভয় পেয়ে চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো। ইরা বেগম একাধারে কেশে যাচ্ছে। মা! কারো মুখে মা ডাক শুনতে জেমি পিছনে তাকিয়ে জায়ানকে দেখতে ওর মুখে হাসি ফুটল। ইরা বেগমের অবস্থা খারাপ দেখে জায়ান 1 মিনিটও দেরি না করে দৌড়ে ইরা বেগমের সামনে গিয়ে ইরা বেগমকে জাপটে ধরে কান্না করে দিল। মা যতই অন্যায় করুক, মা তো মাই হয়। আজ মায়ের শেষ সময়ে জায়ান ভেঙে পড়েছে। এতদিন মায়ের উপর অভিমানে জায়ান ওর মায়ের থেকে দূরে ছিল। ইরা বেগমও জায়ানকে শক্ত করে ধরে কাঁদছে। জায়ান ওর মাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার কিছু হতে দিব না মা, তোমার কিছু হবে না মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি চলে গেলে যে আমি একা হয়ে যাব মা, আমার কেউ থাকবে না আর কেউ। আমি কি এমন অপরাধ করেছিলাম না, যার কারণে আমি সব হারিয়ে ফেললাম? বলো না মা, আমি কি এমন অন্যায় করেছিলাম? প্লিজ মা, আমাকে ছেড়ে যেও না। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জায়ান পাগলের মতো কাঁদছে। জায়ান কাঁদতে কাঁদতে হঠাৎ খেয়াল করলো ইরা বেগম শান্ত হয়ে আছে। জায়ান ওর মাকে বেডে রাখতে দেখলো ওর মায়ের মুখে রক্ত লেগে আছে। জেমি আর জায়ান দুজনেই ভয় পেয়ে যায়। জায়ান কাঁপা কাঁপা কণ্ঠে কয়েকবার ওর মাকে সাড়া না পেয়ে অসহায় চোখে জেমির দিকে তাকালো। রুমে থাকা নার্সের দিকে জেমি ইশারা করতে নার্স গিয়ে ইরা বেগমের নাকের কাছে হাত রাখতেই দেখলো নিঃশ্বাস পড়ছে না। জেমি শক্ত করে জায়ানের শার্টটা খামছে ধরল। মা, ও মা, কথা বলো। দেখো, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। তুমি যাই করো, আমি সব কিছু ভুলে গেছি মা। তোমার উপর আমার কোনো অভিযোগ আর নেই। তুমি একটাবার কথা বলো প্লিজ মা, একবার কথা বলো। জায়ান ওর মায়ের হাতটা ধরে চিৎকার করে কথাগুলো বলছে। জেমি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। জায়ান কতটা ভেঙে পড়েছে জেমি বুঝতে পারছে।
নার্সের শান্ত কণ্ঠে বলল, উনি আর বেঁচে নেই। জায়ান নার্সের কথায় কান না দিয়ে আবারও ডাকতে শুরু করলো। জেমি শক্ত কণ্ঠে বলে উঠল, মার কখনো কথা বলবে না জায়ান, প্লিজ বোঝার চেষ্টা করো। জায়ান বিস্ফোরিত চোখে জেমির দিকে তাকালো। জেমির কথা শুনে জায়ান কয়েক পা পিছিয়ে গিয়ে নিচে বসে পড়ল ধপ করে। তারপর গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল। জেমিও কাঁদছে। সারাদিনের সব কাজ শেষে জায়ান অনেক ভেঙে পড়েছে। মাকে হারিয়ে জায়ান শান্ত হয়ে গেছে। রুমের মধ্যে একা একা বসে কাঁদছে জায়ান। জায়ানের কাঁধে কেউ হাত রাখতে জায়ান চোখ তুলে তাকাতে জেমিকে দেখে দাঁড়িয়ে পড়ল। জেমি সান্ত্বনা বার্তা দিতে জায়ান কান্না ভেজা কণ্ঠে বলল, আমি না নিজেকে সামলাতে পারছি না, তোমাকে একটা বার জড়িয়ে ধরতে দিবে প্লিজ। জেমি কিছু না বলে জায়ানকে শক্ত করে চাপটে ধরল। জায়ানও জেমিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাঁদছে। কিছুক্ষণ এভাবে থাকার পর জেমি জায়ানকে খাটের উপর বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, সারাদিন না খাওয়া আজকে তুমি, এ পানিটা খেয়ে নাও। জায়ান মাথা ঝুঁকিয়ে নিঃশব্দে পানি খেয়ে শান্ত হয়ে বসে পড়ল। জেমি জায়ানের পাশে শান্ত গলায় বলল, আমরা নতুন করে সব শুরু করব। সমস্ত পিছু টান ভুলে নতুন করে শুরু করব। আমি আর কোনো অতীত মনে রাখতে চাই না। আমাদের সন্তানের জন্য হলেও সব ভুলে গিয়ে নতুন করে বাঁচব। ছোট একটা সংসার সাজাবো। থাকবে আমার পাশে। জায়ান কি বলবে ভেবে পাচ্ছে না। জায়ান নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ চুপ থেকে জায়ান শান্ত কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি। এমন একটা ভুল যে ভুলের হয়তো ক্ষমা হয় না। আমি অনুতপ্ত, ভিতরে ভিতরে গুমড়ে মরছি। আমি আমার ভুলের জন্য আমার মাকে হারালাম, তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি। আর কি শাস্তি দিতে চাও বলো? আমি তাই মাথা পেতে নিব। অসহায়ত্বের শেষ পর্যায়ে এসে তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে একটা সুযোগ দিবে প্লিজ। আমি আমার সন্তানকে নিজের হাতে বড় করতে চাই। তোমাদের আঁকড়ে ধরে শান্তিতে বাঁচতে চাই। আমাকে একটু বাঁচতে দিবে প্লিজ। জেমি আর কিছু না বলে জায়ানের কাঁধে মাথা রেখে জায়ানের হাতটা আঁকড়ে ধরল। দুজনেরই মান অভিমান হয়তো কিছুটা কমেছে। ওরা দুজন কিছুক্ষণ চুপ থেকে নীরবতা ভেঙে জেমি বলল, তুমি কেন মিথ্যে বলেছিলে সবাইকে? তুমি তো কানাডা যাওনি, তাহলে মিথ্যে কেন বললে? জায়ান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি ভেবেছিলাম হয়তো কানাডা যাওয়ার নাম শুনে তুমি আমাকে একবার আটকে সুযোগ দিবে শেষ। কিন্তু তুমি যখন সেই সুযোগটাও দিলে না, তখন সত্যি কানাডা চলে যেতে চেয়েছিলাম। কিন্তু প্রকাশ আমাকে যেতে দেয়নি। ও আমাকে বুঝিয়েছিল তোমার অভিমান কমে গেলে তুমি ঠিকই আমাকে খুঁজবে। তাই ও আমাকে নিজের কাছে রেখেছিল। মায়ের উপর অভিমানে মায়ের থেকে দূরে ছিলাম। বুঝতে পারিনি মা আমার উপর অভিমান করে দূরে চলে যাবে। অভিমান জিনিসটা বড্ড বিষাক্ত। অভিমানে মানুষ কাছে আসে না, দূরে চলে যায়। সমস্ত মান অভিমান ভুলে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে নতুন করে পথ চলা শুরু করব, শুধুমাত্র আমার অনাগত সন্তানের জন্য। জায়ানের কথায় জায়ানের কাঁধে নিঃশব্দে মাথা রাখল জেমি। জেমির মনের মধ্যে কোথাও না কোথাও এখনও জায়ানের উপর অভিমান রয়েছে। জায়ান বুঝতে পারছে জেমি এখনও দ্বিধায় পড়ে আছে, জায়ানকে মেনে নিবে নাকি না। একবার মনে হচ্ছে জায়ানকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া উচিত। আবার যখন জায়ানের করা অত্যাচারগুলোর কথা মনে হচ্ছে, তখন জায়ানের প্রতি অভিমান ক্ষোভ বেরিয়ে আসছে। জেমি কিছু না বলে জায়ানের কাঁধে থেকে মাথা তুলে বিছানায় গা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। জায়ান বুঝতে পারছে জেমি এখনও তাকে মন থেকে ক্ষমা করতে পারেনি। জায়ানের কেন যেন মনে হচ্ছে জায়ান সবটা পেয়েও ধরে রাখতে পারছে না। জায়ান কিছুক্ষণ জেমির দিকে এক নজরে তাকিয়ে রইল। এই মেয়েটার মুখে বোধহয় দুনিয়ার সমস্ত মায়া দিয়ে ভরপুর। ফর্সা হলেই কি শুধু সুন্দর হওয়া যায়? জেমি তো খুব বেশি ফর্সা না, তাও জেমির মধ্যে আলাদা একটা সৌন্দর্য বিরাজ করে। জেমির ঠোঁটের নিচে কালো তিলটা জায়ানকে সব সময় আকর্ষণ করে। জায়ান জেমির দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আমি বুঝতে পারছি এত সহজে সব কিছু মেনে নেওয়া সম্ভব না। শুধু তুমি না, তোমার জায়গায় যে কোনো মেয়ে হলেও সেম কাজটাই করতো। কিন্তু একটাবার ভেবে দেখো, কেউ যদি ভুল করে মন থেকে অনুতপ্ত হয়, তাহলে স্বয়ং উপরওয়ালাও তাকে ক্ষমা করে দেয়। আর সেখানে তো আমরা উপরওয়ালার বানানো মানুষ মাত্র। যেদিন বাড়ি ফিরে তোমাকে বেল্ট দিয়ে আঘাত করলাম, সেদিন তোমাকে অপরিচিত একটা ছেলের সাথে পাশাপাশি হেঁটে আসতে দেখেছিলাম। আমার মায়ের কথাগুলোকে সেদিন সত্য মনে হয়েছিল, তাই নিজের চোখ আর নিজের দারিণীকে অবিশ্বাস করতে পারিনি। তারপর একের পর এক তোমার নামে অভিযোগ শুনে সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
যখনই নিজেকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করলাম তখনই তোমার নাম্বারে অপরিচিত একটা ছেলের ফোন কল আসলো। আমার জায়গায় দাঁড়িয়ে তোমাকে ভুল বোঝার যথেষ্ট কারণ ছিল। আমি এসব দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। হ্যাঁ, আমার সবথেকে বড় ভুল সত্য মিথ্যে যাচাই না করে তোমার উপর অত্যাচার করা। কিন্তু আমি কি করতাম বলো? আমি তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না। কথাগুলো মনোযোগ দিয়ে জেমি শুনছিল। জায়ান কথাগুলো বলে শান্ত হয়ে বসে রইল। জায়ান থামতে জেমি শান্ত কণ্ঠে জবাব দিল, অন্ধ মানুষ আর অন্ধ বিশ্বাসকারীর মধ্যে পার্থক্য কি জানো? একজন চোখ থাকতেও অন্ধ, আর একজন চক্ষুহারা সত্যিকারের অন্ধ মানুষ। তুমি ছিলে চোখ থাকতেও অন্ধ। সেদিন রাস্তায় যার সাথে আমাকে দেখেছিলে সে আমার ক্লাসমেট ছিল। অনেকদিন পর দেখা হওয়ায় কথা বলতে বলতে এসেছিলাম। আর ওই অপরিচিত নাম্বার থেকে কলটা মায়া করিয়েছিল। কখনো সত্যি এর মিথ্যে যাচাই না করে দোষী করে শাস্তি দেওয়া পৃথিবীর নিকৃষ্ট অপরাধগুলোর মধ্যে একটা। বলে জেমি পাশ ফিরে শুয়ে পড়ল। জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুমি নিজেকে গোছানোর জন্য যত খুশি তত সময় নাও, তবুও একটা অনুরোধ, আমি থাকতেই আমাকে মেনে নিও। হারিয়ে গেলে কি খুঁজে লাভ আছে বলো? উপরালা আমাকে আমার পাপের শাস্তি আমার মায়ের মতো নির্মমভাবে দিলেও পারত। এভাবে বেঁচে থেকে দুকে দুকে মরার চাইতে একেবারে মরে যাওয়া হাজার গুণ ভালো। বলে জায়ান বেরিয়ে পড়ল। জায়ান চলে যেতে জেমি লাফ দিয়ে উঠে বসে পড়ল। জায়ানের শাস্তিকে একটু বেশি দিয়ে দিচ্ছে ও। জেমি কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইল। জায়ান কিছুক্ষণ পর এসে জেমির পাশেই নিঃশব্দে শুয়ে পড়ল। জায়ান শুয়ে পড়তে জেমিও শুয়ে পড়ল। ওর ঘুম আসছে না। একটু উঠো না প্লিজ। মাঝরাতে জেমির আদুরে গলার ডাক শুনে জায়ান কাতুরে কণ্ঠে বলল, এত রাতে কেন ডাকছ? ঘুমিয়ে পড়ো, অনেক ক্লান্ত লাগছে শরীর। জায়ানের কথা শুনে জেমি কান্না করে দিল। জেমির কান্না শুনে জায়ান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। জেমিকে এত রাতে কাঁদতে দেখে জায়ান অবাকের সাথেই কিছুটা ভয় পেয়ে যায়। কি হয়েছে? কাঁদছো কেন? ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলো আমাকে, ডাক্তার ডাকবো? জায়ান জেমির গালে আলতো করে হাত রেখে কথাগুলো বলে উঠল। জায়ানের কথা শুনে জেমি ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। জেমির কথা শুনে জায়ান ব্রু কুঁচকে বলে উঠল, এত রাতে ক্ষুধা লেগেছে? আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। বলে জায়ান খাট থেকে নামতে নিতে জেমি জায়ানের হাতটা ধরে বলল, আমি আইসক্রিম খাবো। জেমির কথা শুনে জায়ান এক প্রকার চেঁচিয়ে বলল, হোয়াট? এত রাত আইসক্রিম, তাও আবার এই অবস্থায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জায়ানের কথা শুনে জেমি কড়া কণ্ঠে বলল, আমি এক্ষুনি খাবো, মানে খাবো। তুমি যদি না এনে দিতে চাও তাহলে আমি একাই যাব। জায়ান জেমিকে হাজার বুঝিয়ে মানাতে পারল না। জেমি জেদের কাছে হার মেনে নিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিতেই জেমি লাফিয়ে উঠে জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান খাটের উপর বসতে নিতে জেমি চেঁচিয়ে বলল, না, এখানে তুমি বসবে না এখন, আমি বাহিরে যাব হাঁটতে। জেমির কথা শুনে জায়ান অসহায় পেশ করে বলল, এই রাত 12টায় রাস্তায় বের হবে কেন? জেমির এক কথা, সে আইসক্রিম খেতে খেতে খোলা আকাশের নিচে হাঁটবে। জায়ানের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুরবে। জেমির বাচ্চাদের মতো ফেস করে বায়না করাতে জায়ান আর না করতে পারল না। জেমিকে নিয়ে বেরিয়ে গেল। রাতের খোলা আকাশের নিচে জায়ানের হাত ধরে আইসক্রিম খাচ্ছে আর আপন মনে বকবক করে যাচ্ছে জেমি। এতদিন পরে মেয়েটাকে আগের মতো চঞ্চল দেখে জায়ানের মনে অদ্ভুত সুখের শিহরণ বয়ে গেল। রাস্তার দুই ধারে ল্যাম্পপোস্টগুলো আপন মনে আলো দিয়ে যাচ্ছে চারদিকে। কয়েকটা গাড়ি শুনশান শব্দ করে জেমিদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জায়ান জেমির বকবকগুলো মনোযোগ দিয়ে শুনছে আর কিছুক্ষণ পরপর মৃদু হেসে উঠছে। রাস্তার পাশে চায়ের দোকানগুলো অনেক রাত অবধি খোলা থাকে। হঠাৎ করে জেমির নজরে একটা ছোটোখাটো চায়ের দোকানের দিকে গেল। জেমি লাফিয়ে উঠে বলল, চলো না একটু চা খেয়ে আসি। জেমির হাসি মুখের আবদার জায়ান কিছুতেই ফেলতে পারল না। জেমিকে ফুটপাতের একটা ল্যাম্পপোস্টের নিচে বসিয়ে রেখে বলল, এ রাস্তা ক্রস করে তোমাকে যেতে হবে না, তুমি 5 মিনিট বসো, আমি নিয়ে আসছি। জায়ান কিছুতেই জেমিকে নিতে রাজি হলো না। জেমিকে বসিয়ে রেখে জায়ান চা আনতে চলে গেল। জেমিও গালে হাত দিয়ে বসে রইল। জায়ান 2 কাপ চা নিয়ে রাস্তা পার হওয়ার সময় মাল ভর্তি একটা ট্রাক এসে চোখের পলকে জায়ানকে ধাক্কা দিয়ে চলে যায়। জায়ান মুহূর্তে মুখ থুবড়ে জেমির খানিকটা কাছে এসে পড়ল। চোখের পলকে এমন কিছু দেখার জন্য জেমি মোটেও প্রস্তুত ছিল না। জেমি দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে জায়ানের দিকে তাকালো। মাথার দিক থেকে গল গল করে রক্ত পড়ছে। হাতটা উল্টো পিঠের নিচে পড়ে আছে। রাস্তার সাথে ঘষায় গালের একদিকের মাংস থেতলে গেছে। জায়ানের মুখটা নিমিষে রক্তাক্ত হয়ে গেল।
জেমির শরীর অবশ হয়ে আসতে লাগলো। এ ভয়ঙ্কর দৃশ্য দেখার মতো শক্তি ওর নেই। চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো জেমির। জেমির কথা বলার শক্তি নেই। জায়ানের নিথর দেহটা চোখের সামনে দেখতে দেখতে জেমি ঢুলে পড়ল রাস্তায়। চোখ দুটো বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে জেমি মুখ থেকে শব্দ করে বেরিয়ে আসলো, জায়ান। নিজের চোখের সামনে নিজের স্বামীর রক্তাক্ত লাশ দেখে জেমি জোরে শব্দ করে জায়ান বলে চিৎকার করে উঠল। জেমি চিৎকার শুনে জায়ান দরপড়িয়ে উঠে বসে পড়ল। জেমি বসে কাঁপছে আর ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ঠোঁটগুলো কেঁপেই যাচ্ছে সমানে। জেমির এই অবস্থা দেখে জায়ান ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? বলো না কি হয়েছে? আমার টেনশন হচ্ছে, বলো। জায়ান একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। জেমি এখনও কাঁপছে। বয়স ছোটে ওর মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছে না। জায়ান জেমি দুগালে আলতো করে হাত রেখে বলল, শরীর খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, কি হয়েছে বলো আমাকে। জায়ানের কথা শুনে হঠাৎ করে জেমির ওর রক্তাক্ত চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। জেমি কোনো উত্তর না দিয়ে জায়ানকে চাপটে ধরল। এমনভাবে জায়ানকে খামছে ধরেছে যেন ও ছাড়লে জায়ান চলে যাবে। জায়ান জেমির কাণ্ড বুঝতে পারছে। হয়তো জেমি কোনো খারাপ স্বপ্ন দেখেছে। জায়ান জেমিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। জেমি শব্দ করে কাঁদছে। জেমির চোখের পানিতে জায়ানের শার্ট বেজে যাচ্ছে। অনেকক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর জেমি নিশ্চুপ হয়ে গেল। জায়ান জেমিকে শান্ত করার জন্য বলল, স্বপ্ন আর বাস্তবতা যদি এক হতো তাহলে পৃথিবীর অর্ধেক মানুষ বোধহয় সুখী হয়ে বাঁচতে পারত। আমরা অনেক স্বপ্ন দেখি, বাস্তবে তা পূরণ করার সাধ্য থাকে না বা উপরওয়ালা পূরণ করে না। আর উপরওয়ালা যা করে ভালোর জন্য। ঘুমের ঘরে দেখা স্বপ্ন দেখে তুমি হয়তো আমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছ বা পাচ্ছ। এই তো দেখো, কিছুক্ষণ আগে কত শক্ত কথা বলছিলে। আসলে কি জানো, আমরা মানুষ, আমরা যতই শক্ত হই না কেন, প্রিয় মানুষের কাছে আমাদের একটা দুর্বল পয়েন্ট থেকেই যায়। একটা স্বপ্নকে নিয়ে এত ভয় পাওয়া উচিত না। বাস্তবে ভয় করো। বাস্তবতা স্বপ্নের চাইতেও ভয়ঙ্কর, বুঝলে মাই কুইন? মাই কুইন নামটা শুনে জেমির বুকটা ধক করে উঠল। বিয়ের পর আজকে প্রথমবার জায়ান মাই কুইন বলে ডাকলো জেমিকে। এই যে এই ডাকটা শোনার জন্য জেমি কতবার ছাতক পাখির মতো চটপট করেছে। জেমি অশ্রুসিক্ত চোখে জায়ানের দিকে তাকাতে জায়ান আলতো হাতে জেমির চোখের পানিগুলো মুছে দিয়ে জেমির ঠোঁটে গভীরভাবে চুমু খেল। জেমির মুখটা মুহূর্তে লজ্জায় ভরে উঠল। জায়ান জেমির লজ্জা মাখা মুখ দেখে একটু হেসে জেমিকে জড়িয়ে ধরল। আজ জায়ানের বুকে মনে হচ্ছে জেমির সব থেকে নিরাপদ আশ্রয়। কিন্তু এই ছেলেটাকে জেমি এতদিন সহ্য করছিল না। এই ছেলেটাকে এতদিন অচেনা মনে হচ্ছিল। আসলেই অতিরিক্ত শব্দটাই বিষাদময়। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত ভালোবাসা দুটোই বিষাদময় যন্ত্রণা সৃষ্টি করে। জায়ান জেমিকে বিছানায় শুইয়ে দিয়ে ওর ফাঁসে শুয়ে পড়ল। জেমি বাদ্যকন্যার মতো জায়ানের বুকে মাথা রেখে জায়ানের হাত আগলে ধরে রেখেছে। জায়ান আলতো হাতে জেমির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বলতো আমরা সবাই করি, তাই না? আমি জানি আমি যে পশুর মতো আচরণ করেছি তার কাছে এই শাস্তি খুবই নগণ্য, কিন্তু আমি পেয়েছি মানসিক শাস্তি আর তুমি শারীরিক। আমার মনে হয় কোনো এক দিক থেকে আমরা দুজনেই সমান শাস্তি পেয়েছি। শুধু একটাই বাক্য, তুমি দোষ না করে শাস্তি পেয়েছ, আমি দোষ করে। আর এই অনুতপ্তের যন্ত্রণা আমাকে সারা জীবন তোমার কাছে দোষী করে রাখবে। আমি জানি তুমি শুধুমাত্র আমাদের সন্তানের জন্য আমাকে মেনে নিয়েছ। এখনও তোমার মনে আমাকে নিয়ে হাজারটা অভিযোগ। এই শাস্তিটাই আমি প্রাপ্য। তুমি আমার হয়েও আমার হবে না বাকি জীবনে। এর থেকেও ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে বলো? জায়ানের চোখ থেকেও পানি পড়ছে। একটা ভুলের শাস্তির ভার ওকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। জেমি কিছু না বলে নিস্তব্ধে চোখ জোড়া বন্ধ করে রইল। আজ ওর বলার কিছু নেই। কাল থেকে অতীত বলে শুধু বর্তমান নিয়ে বেঁচে থাকবে। জায়ানও কিছু না বলে জেমিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। কাল থেকে নিজের ভুলগুলো একটা একটা করে সংশোধন করার চেষ্টা করবে। জেমি সকাল থেকে কিচেনে কাজ করছিল। কাল রাতে ওই দুঃস্বপ্ন ওঠার পর সারা রাত ঘুম আসেনি। হঠাৎ করে কলিং বেল বাজতে জেমি একটাবার ঘড়ির দিকে চোখ দিল। সকাল 6:25। এত সকালে কে আসবে? জেমির মাও জেমির পাশে দাঁড়িয়ে কাজ করছে। জেমি ওর মায়ের দিকে একবার চোখ দিতে ওর মা প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো। জেমি কিছু না বলে কোমর থেকে কাপড়ের আঁচলটা ছাড়িয়ে দরজা খুলতে অবাক। সামনে থাকে এই মানুষটাকে এই মুহূর্তে জেমি আশা করেনি।
জেমি অবাক চোখে তাকিয়ে বলল, ইভা তুমি এত সকালে? তাছাড়া তুমি তো আর বলতে পারলো না। তার আগে ইভা জেমিকে জড়িয়ে কান্না শুরু করে দিল। ইভাকে এমন করে কাঁদতে দেখে জেমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ইভার স্বামী দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। ইভা কাঁদতে কাঁদতে বলল, আমার মায়ের উপর আমার অভিমান ছিল। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি আমার মা এমন করে পাবে আমি ভাবতেও পারিনি। আমি অভিমানে মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, যাতে মা একটু হলেও বুঝতে পারে, বুঝে মেয়ের কষ্ট। কিন্তু আমার মা আমার উপর অভিমান করে এত দূরে চলে যাবে আমি ভাবতেও পারিনি। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ল ইভা। জেমি কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। জেমির মার চোখের কোণেও পানি। জায়ান নিচে নেমে এসে ইভাকে দেখে অবাক হয়ে ইভা বলে ডাকতে ইভা দৌড়ে গিয়ে জায়ানকে ধরে কান্না করে উঠল। জায়ানও বোনকে জড়িয়ে ধরে কাছে। যতই হোক মা তো। 2 দিন পর জেমি আর জায়ান দুজন মিলে একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছে। এই 2 দিন অনেক ঝামেলা গিয়েছে ওদের উপর দিয়ে। সন্ধ্যা থেকে জায়ান ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাত 11টা বাজে। জেমিকে সন্ধ্যা থেকে একবারও দেখেনি, তাই আরও চটপট লাগছে ওর। জায়ান রুমে যেতে নিলেও সাজেদ আটকে দিচ্ছে বারবার। সাজেদ ইভার স্বামী, আবার জায়ানের বন্ধু। জায়ান এহেতু কাণ্ডে বিরক্ত হয়ে বলল, এসব কি হচ্ছে সাজেদ? আমার কিন্তু এবার ভীষণ বিরক্ত লাগছে। ইভা কোথায়? ইভাকে আসতে বল। সাজেদ চিপসগুলো মুখে দিতে দিতে বলল, আহ শালাবাবু, এত রাগ করছো কেন? একটু ওয়েট করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। জায়ান প্রযোগল কুচকে সাজেদকে বলে উঠল, দেখ সাজিদ, একদম রসিকতা করবি না এই মুহূর্তে। আমার রাগ উঠছে কিন্তু। ইভা কোথায়? আর জেমি ইভা কোথায়? আমাকে রুমে কেন যেতে দিচ্ছিস না? সাজেদ কিছু বলতে যাবে তার আগে ইভা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আহা ভাই, তুমি এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? আমরা তো তোর ভালোর জন্যই করছিলাম। জায়ান রাগে কণ্ঠে উত্তর দিল, কি এমন ভালো করছিলেন শুনি? সন্ধ্যা থেকে এখানে বসিয়ে রেখেছেন। ইভা জায়ানের সামনে এসে কোনো কথা না বলে চোখ টিপ মেরতে পিছন থেকে সাজেদ জায়ানের চোখটা বেঁধে দিল। জায়ান চেঁচাতে শুরু করলে ইভা সেদিকে কান দিয়ে জায়ানকে নিয়ে সোজা উপরে চলে আসে। রুমের মধ্যে এনে জায়ানের চোখটা খুলে দিতে জায়ান ইভাকে রেগে কিছু বলতে গিয়েও রুমের দিকে নজর দিয়ে থেমে যায়। রুমটা লাল আর কালো লাভ শেড বেলুন দিয়ে মারাত্মক সুন্দরভাবে সাজানো। রুমের চারদিকে ক্যান্ডেল লাইট। খাটের চারপাশে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। খাটের উপর মেরুন কালার শাড়ি পরে গোমটা টেনে বসে আছে জেমি। জায়ান বাকরুদ্ধ হয়ে সব দেখছে। জায়ানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ইভা বলে উঠল, ধরে নে না, আজ তোদের বিয়ে হয়েছে। আজ থেকে নতুন পথ চলা শুরু। আমার পিছনের কয়েকটা মাস অতীত ভেবে ভুলে যাই, পিছনে ফিরে আর না তাকাই। এজন্যই এই সারপ্রাইজটা তোদের জন্য। শুধু এইটুকু না, আরেকটা বিগ সারপ্রাইজ রয়েছে। জায়ান অবাক চোখে ইভার দিকে তাকাতে ইভা আর সাজেদ একসাথে বলে উঠল, আমাদের পরিবারে আরও 2জন সদস্য আসতে চলেছে। 2জন সদস্য কথাটা জায়ান ঠিক বুঝতে পারল না, তাই অবাক স্বরে বলল, 2জন মানে কারা? ইভা একটু মুখ টিপে হাসল। সাজেদ হাসতে হাসতে বলে উঠল, মানে তোর টুইন বেবি হবে। কনগ্রেচুলেশনস ব্রো। বলে জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান যেন ঘোরের মধ্যে আছে, ওর বিশ্বাসই হচ্ছে না। এত বড় একটা খুশির সংবাদ শুনে জায়ান বাসাহীন হয়ে দাঁড়িয়ে আছে। এবার সাজেদ নিঃশব্দে দরজা আটকে চলে গেল। জায়ান এখনও ঘোরের মধ্যে আছে। বাবা হওয়ার আনন্দটা যে এতটা জায়ান আজ বুঝতে পেরেছে। ওর অদ্ভুত রকম ফিলিংস হচ্ছে। জায়ান বাবা হবে, তাও একসাথে 2জন বাচ্চা ওকে বাবা বলে ডাকবে। ভাবতে জায়ানের খুশিতে নাচতে ইচ্ছে করছে। জায়ানের এই মুহূর্তের জন্য কল্পনার সাগরে ভেসে গেল। হঠাৎ করে জেমি জড়িয়ে ধরতে জায়ানের হুঁশ ফিরে আসলো। জায়ান খুশিতে জেমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বোঝাতে পারবো না আজ আমি কত খুশি। এত বড় একটা খুশি এনে দেওয়ার জন্য তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো মাই কুইন। আমি বাবা হব। আমি আমার বাচ্চাদের সাথে খেলবো, ওদের নিজের হাতে বড় করব। কবে আসবে সেই দিন মাই কুইন? আমি চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি মাই কুইন, ভালোবাসি। বলে জেমিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো। জেমি শক্ত করে জায়ানের গলা জড়িয়ে ধরে আছে। আজ জায়ানের খুশি দেখে জেমির মনে হচ্ছে ও সব ভুলে গেছে। ওর ভিতরের সব গা নিমিষেই উবে গেছে। আজ থেকে ওদের নতুন পথ চলা শুরু। 3 বছর পর। মাম্মা, আজ আমি খাবো না। ভাই আমাকে মেরেছে। আজ বাবাই আসলে বলবো ওকে চকলেট না দিতে। একটা 3 বছরের বাচ্চা মেয়ে গাল ফুলিয়ে বলে উঠল। জেমি কিছু বলার আগে পাশ থেকে আরেকটা বাচ্চা ছেলে মেয়েটা চুল ধরে টেনে বলল, আমি চকলেট খাবো, তোকে দিব না। মাম্মা আমাকে এতগুলো চকলেট দিবে, তাই না মাম্মা?
বলতে বাচ্চা মেয়েটা কেঁদে দিল। বাচ্চা মেয়েটাকে কাঁদতে দেখে ছেলেটাও কেঁদে উঠল। ওদের দুজনে 3 বছর হলেও মেয়েটার এখনও কথা আধভাঙা কথা বলে। শুনতে বেশ কিউট লাগে। এতে দুজনকে জেমি মহাবিপদে পড়েছে নিয়ে। কাঁদলে দুজন একসাথে কেঁদে দিবে। ওরা দুজন পাল্লা ধরে কাঁদছে। আর জেমি অসহায় চোখে মাথায় হাত দিয়ে চেয়ে চেয়ে দেখছে ওদের। কাকে রেখে এখন কাকে শান্ত করবে। সময় প্রবাহমান। সময়ের গতিতে বয়ে চলে। জেমিয়া জায়ান সেদিন অতীত ভুলে নতুন করে সবটা শুরু করেছিল বলেই সেদিনের পর কেটে গেছে 3 বছর। সেদিনের পর জেমিয়া জায়ান আর পিছনে ফিরে তাকায়নি বলেই আজ ওদের কোল আলো করে দুইজন এসেছে। জেমির টুইন বেবি হয়েছে, তাও আবার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম দিয়েছে নির্ঝর আর মেয়ের নাম নির্ঝর। এই দুটো ওদের ডাকনাম। জেমি অনেক আগে ঠিক করে রেখেছিল। প্রায় 5 মিনিট যাবৎ নিজমা নির্ঝর দুজনেই কেঁদে চলছে। জেমি ওদের শান্ত করতে না পেরে ওদের থেকে একটা চকলেট নিয়ে খেতে শুরু করে দিল। ওদের কান্নার শব্দ শুনে জায়ান হন্তদন্ত হয়ে রুমে ঢুকে যা দেখলো তাতেও চক্ষু চড়ক গাছ। বাচ্চা দুটো কাঁদছে আর তার মা খাটের উপর পা তুলে বসে বসে চকলেট খাচ্ছে। জায়ান গিয়ে দুজনকে একসাথে কোলে তুলে ওদের কান্না থামাতে থামাতে জেমির উদ্দেশ্যে বলল, তুমি ওদেরকে না থামিয়ে বসে বসে চকলেট খাচ্ছ? এই তুমি কি এখনও বাচ্চা? জেমি খামখেয়ালিভাবে উত্তর দিল, তোমার ছেলে মেয়ে তুমি সামলাও ভাই, আমার বাবা এত ধৈর্য নাই। বলে আবারও চকলেট খাওয়ায় মনোযোগ দিল। জায়ানের মন চাচ্ছে নিজের মাথার দেওয়ালে ঠুকি দিতে। ও কাকে সামলাবে? বাচ্চা দুটোকে না বাচ্চার মাকে? জায়ান ওদের দুজনকে চকলেট দিতে দিতে ওরা দুজনে কান্না থামিয়ে দিল। ওরা কান্না থামিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরে দুজন দুই গালে চুমু দিয়ে বলে উঠল, বাবাই তুমি এতগুলো ভালো। জায়ানও ওদের জড়িয়ে ধরে চুমু দিয়ে ওদের সাথে খেলতে লাগলো। পুরো রুম জুড়ে জায়ান আর নির্ঝুম দৌড়াচ্ছে আর খিলখিল হাসির শব্দ রুম পাচ্ছে। জেমি ওদের দিকে এক নজরে তাকিয়ে আছে। ওর চোখের কোণে পানি জমে গেল। সত্যি জীবন অনেক কঠিন। তুমি লড়াই করে বেঁচে থাকো, একদিন সুখের মুখ দেখবে। আজ জেমি সুখের মুখ দেখছে। এত সুখে ওর বুকের ভিতর খুশিতে ঢেউ খেলছে। জেমির চোখ জুড়িয়ে গেল ওদের খুনসুটি দেখে। এত সুখে বিষাক্ত অতীত ওর মনে পড়ে না। সবাইকে একবার সুযোগ দিতে হয়, না হয় ওরা নিজেকে শুধরানোর সুযোগ পাবে না। জায়ান সেদিনের পর আজ অবধি জেমির দিকে চোখ তুলে তাকিয়ে অবধি কথা বলে না। জেমি তাকিয়ে এসবই ভাবছিল। জায়ান এসে জেমির পাশে বসে জেমির কাঁধে হাত রাখতেই জেমি নিঃস্তুপে ওর বুকে মাথা রেখে বলল, আমরা সারা জীবন এভাবেই হাসি খুশি থাকবো জায়ান। জায়ান জেমির মাথায় ঠোঁট ছুঁয়ে বলে উঠল, অবশ্যই থাকবো মাই কুইন। এরই মাঝে নির্ঝর আর নির্ঝুম এসে ওদের দুজনকে জড়িয়ে ধরতে ওরা দুজনেই ওদের দুজনকে কোলে তুলে নিল। আজ সমস্ত সুখ ওদের পরিবারে। আজ জেমির পরিবার পরিপূর্ণ। এই পরিবারে কোনো দুঃখ নেই, আজ শুধুই সুখ। এই বাড়িটাকে জেমির এখন সুখের রাজ্য মনে হয়। আর এই সুখের রাজ্যে রাজা রানী আর রাজকন্যা রাজপুত্র মিলে সারা জীবন খুব সুখে থাকুক। ওদের জীবন চলুক ওদের মতো। আর গল্প এখানেই সমাপ্তি হলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিনি সুতোর টান। লিখেছেন জেনিফা চৌধুরী। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।